তোমার মামা টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। কিন্তু তোমার মামা একটা দুর্বল পয়েন্ট আছে। তোমার মামা পারে না আমি তোমার মামার ঘরে সুখে নেই। আমার ভিতরে অনেক কষ্ট। আমি মামির সব কথা শুনে বুঝতে পারলাম যে আমি অনেক কষ্টে আছি। আমি মাকে বললাম, মা আমি তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি তোমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারব না। আমি তখন কান্না গলায় বলল, তোমার মামা যা পারে না তুমি কি তা পারবে? মামির কথা শুনে আমি চমকে উঠে বললাম, মামি তুমি কি বলছো এসব? আমি পারব না মামি। তখন মামি বলল, আমি কাজের মেয়ের কথা সব জানি, কিন্তু আমি কাউকে বলবো না যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে তুমি পালন করে। তখন নিলয় বলল, ঠিক আছে আমি তোমার সব কথা রাখব। কিন্তু আমাকে কিছু বলল না। তারপর নিলয় যা করল তা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাল বাটনটি অন করে রাখবেন, কারণ তোমাদের জন্য রাত জেগে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। পড়াশোনা শেষ করে কিছুদিন হয় বাসায় বসে আছি। অনেক স্বপ্ন ছিল যে শাকিব খানের মতো কোনো নায়ক এসে আমাকে বিয়ে করে তার বাড়ি নিয়ে যাবে। অবশ্য এসব যে শুধু সিনেমাতে মানায় তা আমার বিয়ের দায় প্রমাণিত হল, কারণ আমার মা বাবা বিয়ের জন্য এক বড়লোককে খুঁজে এনে দিল। আমারও পোড়া কপাল ভেবেছিলাম নায়কের কথা, আর এখন তো দেখি বুলাদা। যাই হোক বন্ধুরা, সময়মতো আমার হবু স্বামী আমাকে দেখতে এলো তার কিছু কাছের বন্ধু এবং তার বোনের ছেলে নিলয়কে নিয়ে। বন্ধুরা, যদি সম্ভব হতো তাহলে আমি তার বোনের ছেলেকে বিয়ে করে ফেলতাম, কারণ তাকে আমার খুব পছন্দ হয়েছিল। তবে সেটা সম্ভব না, কারণ সে তো আমার বয়সে ছোট। আমার স্বামীর নাম লোকমান দেওয়ান। তার বিরাট এক ব্যবসা আছে। কম করে হলেও 10 থেকে 15,000 মানুষ তার আন্ডারে কাজ করে। তার কোনো রকম টাকা পয়সার অভাব নেই। আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ে। অবশ্য এতটা বয়স্ক নয়, তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ। সময় পার হলে যা হয় আর কি। যাই হোক বন্ধুরা, ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যেখানে আমরা বেড়াতে যাইনি। টাকার অভাব না থাকা এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি আমাদের। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরলাম। আমায় উদ্দেশ্য করে নতুন বাসা কেনা হয়েছে, তাও আবার শহরের ভিতরে। এখান থেকে সবকিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামীরা ছিল মাত্র 2 ভাই বোন। সে এবং তার একটা বোন আছে। তার ছোট বোনকে সে খুব ভালোবাসে, আর তার থেকে বেশি ভালোবাসে তার বোনের ছেলে নিলয়কে। ওই যে বলেছিলাম আমার বিয়েতে এসেছিল সেই ভাগিনা। বোনের ছেলে আমার স্বামীর চোখের মণি। উঠতে বসতে যেখানে পারে তাকে নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র আমাদের হানিমুনের সফরে সেবাক পড়ল, তবু তার যদি সম্ভব হতো তাকেও নিয়ে যেত। ভাগিনা এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভালো কলেজে পড়বে। তাই তার মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে যেন সবকিছু গুছিয়ে আমাদের বাসায় চলে আসে। আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া কেউ থাকে না। কাজের মানুষদের কথা বাদ দিলাম। প্রায় 4 থেকে 5 জন কাজ করত আমাদের বাসায়। তার ভেতর 2 জন ছিল মেয়ে। ইতিমধ্যে আমার নন্দীর ছেলে আমাদের বাসায় চলে আসলো। সে এসে আমাকে মামি মামি বলে ডাক দিল। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই ভাগ্নে, আমার স্বামীর চোখের মণি। আমি বললাম, আসু বাবা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। তার সবকিছু তার রুমে নিয়ে রাখতে বললাম। আমি বললাম, চলো নিজের রুমে আসো আর ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা গল্প করব। সে বলল, ঠিক আছে আমি চলো। এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম আর বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। সে গোসল করে বের হলো। আমি তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিতে দিতে বললাম, এবার তো তাহলে তোমাকে যেতে দেব না। নীল ভাত খেতে খেতে বলল, আমিও তো এবার যাওয়ার জন্য আসিনি। আমি অনেক দিন এখানে থাকব, তারপর যাব। এখানে থেকে পড়াশোনা তো শেষ করতে হবে। এর ভিতরেই সে তার মামা খোঁজ করতে লাগল। নীলাম আমাকে খুব বেশি ভালোবাসে আর আমাকে অনেক সম্মান করে। আমি বাসায় আসার আগে সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসা যাওয়া আশা করত। প্রহর গুনতে গুনতে রাত হয়ে গেল এবং আমার স্বামী লোকমান বাসায় ফিরল। এসে নিলয় নিলয় বলে চিৎকার করতে লাগল। নিলয় গিয়ে তাকে সালাম করল।
আমার স্বামী বলল, তুই আর যেতে পারবি না, তুই এখান থেকেই পড়ালেখা করবি। তোকে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো। তুই আমার একমাত্র ভাগিনা। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর যা লাগে আমাকে বলবি, আমি তোকে দিব, আর বাইরে বেশি আড্ডা দেওয়া যাবে না। ভাগিনা তখন বলল, হ্যাঁ মামা, আমি তোমার কথা লিখব। আমারও ইচ্ছা অনেক বড়। ডাক্তার হওয়ার, তুমি যা বলবে তাই হবে মামা। ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হতো। ইস, আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসত। তারপর আমার স্বামী বলল, চলো সবাই একসাথে ভালো খাবো আজ। আজ তো বিশাল রান্না হয়েছে। তাই সবাই মজা করে খেয়ে নিলাম। পরের দিন আমি নিলয়কে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম। তার মামা তো কোনো সময় পায় না, তাই নিজের সব দায়িত্ব আমাকেই নিতে হলো। এর ভেতরে বেশ কিছুদিন পার হয়ে গেছে। নিলয় নিয়মিত কলেজে যেতে লাগল। একদিন নিলয় যখন কলেজ ছিল, আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। আমি রুমে গিয়ে দেখি কি একটা অবস্থা। আমি বাসার কাজের মেয়ে রাবেয়াকে ডাক দিলাম। সে আমাদের বাসার কাজের মেয়ে। বললাম, রাবেয়া আমাকে একটু সাহায্য করত। সে বলল, খালাম্মা বলেন, কি করতে হবে আমাকে? আমি বললাম, তুমি বিছানাটা পাল্টে দাও। সে প্রথমে একটু না না করছিল। পরে আমি জোর গলায় বললাম, কি হলো? বলছি বিছানাটা পাল্টে দাও। আর বিছানাটা তুলতে যা ঘটল তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিছানায় দেখলাম এক বান্ডিল ফুটকা, যার বাজার মূল্য ৮০ টাকা। ভাগ্নের বিছানায় ফুচকা কেন? এটা দিয়ে কি করে নিলে? আমার তো আর বুঝতে বাকি রইল না। তারপরও আমি নিলয়ের কাছ থেকে সব জানব। এরপর আমি বাবাকে বললাম যে, তুই বাইরে যা। আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম। আর ওকে বললাম, তুই রুমটা গুছিয়ে দে। আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না। নিলয় সব দিয়ে কি করে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়, তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম, সে একবার বাসায় আসুক, তারপর তার কাছ থেকে কিছু শুনে বিষয়টা ক্লিয়ার হব। সেই দুপুরবেলা নিলয় বাসায় ফিরে। আমি প্রথমে নিলয়কে কিছু বললাম না। তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম। সে আমার রুমে এসে বলল, কি হয়েছে মামি? আমি বললাম, আচ্ছা নিলয়, তুমি চেয়ারটা নিয়ে বসো, তোমার সাথে কথা আছে। নীলে আমার পাশে এসে বসে বলল, কি বলবেন আমি? তারপর আমি তাকে সেগুলো বের করে তার সামনে ফেলে দিলাম। এগুলো দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। নিলয় মনে হয় আকাশ থেকে পড়েছে। কোনো কথাই বলছে না সে। আমি বললাম, দেখো নিলয়, এখন যা ঘটবে সব তোমার আমার ভেতরে থাকবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। যা হয়েছে সত্যিটাই বলবে, তোমার মামা এসব কিছু জানতে পারবে না। তুমি শুধু আমাকে বলো এগুলো দিয়ে তুমি কি করো। নিলয় আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি বললাম, চিন্তা করো না, নিশ্চিন্তে বলতে পারো। তারপর নিলয় বলল, দেখো আমার তো বয়স হয়েছে। আমার এগুলো মাঝে মাঝে দরকার হয়, তাই রেখেছি। আর এগুলো দিয়ে কি করা হবে তা তোমাকে বলা লাগবে না। মামি, তুমি আমার বিষয় নিয়ে অন্য কিছু চিন্তা করো না। তুমি যেমনটা চিন্তা করছো আসলে তেমন কিছুই না। আমি একটু হালকা রাগ করে বললাম, নীলে খুব বেয়াদব হয়ে গেছে মনে হচ্ছে। না, আমি বেয়াদব নই, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। মামা আমাকে এই ভুল শিক্ষা আমায় দেননি। মামি, তুমি বিশ্বাস করো। আমি বললাম, তাহলে সত্যি করে বলো, ফুটকা দিয়ে কি করো তুমি? মিলায় আমাকে বলল, মামি, আমি তোমার কাছে কিছু লুকব না। আমি একজনকে ভালোবাসি, আর সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। আমি অঙ্ক না পারলে সে অঙ্ক বুঝিয়ে দিত। আমি তাকে ফুটকা গিফট করতাম। আমি যে মেয়েটির কথা বলছি সে লেখাপড়ায় অনেক ভালো। ও আমাকে খুব ভালোবাসে মামি। আমি তখন চোখ ঘুরিয়ে বললাম, তাহলে দেরি কেন? তার নামখানি একটু বলে দাও শুনি। সে কোনোভাবেই তার নাম বলল না। আমি বললাম, তুমি কি আমার মুখ থেকে কথা বের করতে বাধ্য করবে তোমার মামার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য? সে আর কিছু না ভেবে বলে দিলেন, রাবেয়ার নাম। আরে রাবেয়া কি কলেজে পড়ে নাকি? ও তো আমার বাসার কাজের মেয়ে। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? নিলয় বলল, মা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভয় পেয়েছিলাম, আর তাই তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি আসলে কলেজে কারো সাথে প্রেম করি না। আমার কোনো ভালোবাসার মানুষ শোনাই, আর তাই আবেগে আমি তো শুনে অবাক। আমি বললাম, কি হলো নিলয়, তুমি সত্যি ওর সাথে? সে বলল, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বসে পড়লাম। বাপ রে, কি সাংঘাতিক ব্যাপার মনে মনে ভাবতে লাগলাম।
আমি বললাম, আচ্ছা নীলে, তুমি এখন তোমার রুমে যাও। তোমার সাথে এ বিষয়ে পরে কথা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবলাম এটাই হয়তো সুযোগ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার। তার রুমে গিয়ে বললাম, এই নাও নিলয়, তোমার বিছানায় পড়ে থাকা মহামূল্যবান জিনিস। তবে একটা শর্ত, আর কোনোদিন এগুলো দিয়ে কিছু করবে না। আমি যেদিন তোমাকে আদেশ করব ঠিক সেদিন থেকেই তুমি। সে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। নিলয় বলল, মামি, তাহলে আমি এখন কি করব? তুমি সব ফেলে দিও। আর এগুলো তো আমার আর প্রয়োজন নেই। এই জিনিসগুলো ঘর থেকে ফেলে দেই আমি তাহলে। আমি বললাম, আরে না, ফেলতে হবে না। তাহলে কি করব? আমি বললাম, আগামীকাল রাতে আমি সব বলবো। নিলয় বলল, ঠিক আছে মামি। পরের দিন রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে নীলেকে বললাম, আমার রুমে আসার কথা আছে। নিলয় আমার কথা শুনে আমার রুমে এলো। আমি বললাম, দাঁড়িয়ে থাকতে হবে না। চেয়ারটা নিয়ে বসো নিলয়। আমার কথা মতো চেয়ার টেনে নিয়ে বসল। আমি বললাম, তুমি যে ঘরের ভিতরেই বা যে জিনিসগুলো রাখো, তোমার মামা জানলে কি হবে? একবার কি ভেবে দেখেছ? নীলা বলল, মা, তুমি তো শুধু দেখেছ, আর কেউ তো জানে না। আমি বললাম, আমি জানি, কিন্তু আমি কাউকে বলবো না। যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে তুমি পালন করো। তখন নিলয় বলল, ঠিক আছে, আমি তোমার সব কথা লাগব, কিন্তু আমাকে কিছু বলল না। তাহলে মামি বলল, তোমার কি এমন কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি বললাম, দেখো, তোমার মামা টাকা পয়সার কোনো অভাব নেই। টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই আছে। কিন্তু তোমার মামা কিছু দুর্বল পয়েন্ট আছে। তোমার মামা পারে না। নিলয়, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আমার একটা ইচ্ছা মনের ভিতর জাগল। আমি বারবার চেয়েছিলাম কিভাবে কি করা যায়, কিন্তু আমি কোনোভাবে উপায় খুঁজে পাচ্ছিলাম না। আজ একটা উপায় বের হয়েছে। আমি জানি ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে স্বাভাবিক। আমি আরও বললাম, আমি তোমার মামার ঘরে সুখে নেই। আমার ভিতর কষ্টে ভরা। নীলা আমার পুরো কথা শুনে বুঝতে পারছিল আমি অনেক কষ্টে আছি। নীলা আমাকে বলল, মা, তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি তোমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না। তখন আমি বললাম, তাহলে তোমায় একটা কথা বলি। নীলামে আমাকে বলল, একটা কেন? তুমি যত খুশি আমার সাথে কথা বলো। আমি তখন কান্না গলায় বললাম, তোমার মামা যা পারে না তুমি কি তা পারবে? নীলয় আমার কথা শুনে চমকে উঠল আর বলল, মা, তুমি কি বলছো এসব? আমি পারবো না। আমি তখন রাগ করে বললাম, কেন পারবি না? আমি তোমার কাছে আমার মনের কষ্টের কথাগুলো শেয়ার করলাম। আমি তো ভেবেছিলাম আমার কষ্টের কথা শুনলে তুমি অন্তত আমি যা বলি তা মানবে। এখন দেখছি তুমি আমার কষ্ট আরও বাড়িয়ে দিলে। নিলয় বলল, মামি, তাহলে বলো আমায় কি করতে হবে? কি করলে তোমার কষ্ট দূর হবে? আমি তখন বললাম, তুই কি কিছুই বুঝিস না? নিলয় বলল, মা, আমি এখন তোমার কথা শুনে ভাল লাগছে। আমি বললাম, কেন? আমি এখন আবার কি বললাম? নিলয় বলল, মা, তুমি আমাকে তুই করে ডাক দিয়েছ, তাই আমার কাছে ভালো লেগেছে। আমি বললাম, তাহলে আজ থেকে আমি তোমায় তুই করে বলবো। মা, আমি তোমায় রাগ করলে অনেক সুন্দর দেখায়। নীলের কথা শুনে আমি তখন একটা মুচকি হাসি দিলাম। নিলয় বলল, মা, আমি তোমাকে হাসিতে অনেক সুন্দর দেখায়। আমি বললাম, তুই আমার সাথে মশকরা করছিস। আমি এদিকে দুঃখ কষ্ট নিয়ে আছি। নিলয় তখন আমাকে পরিষ্কার করে বলে দিল, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি তখন রাগ দেখিয়ে বললাম, তাহলে তুমি বাঁচতে পারবে না। আমি তোমার মামাকে তোমার বিষয়ে সব বলে দেব। নিলয় হাসতে হাসতে বলল, মামি, আমিও মাকে সব শুনিয়ে দেব। আমি নীলের কথা শুনে চমকে উঠলাম। এই তুই কি বলবি তোর মামার কাছে? নিলয় বলল, আমি এতক্ষণ ধরে তুমি আমার কাছে যা বললে এসব আমার মোবাইলে রেকর্ড করেছি। আমি নীলের কথা শুনে বললাম, ভালো করেছিস তো, মামাকে গিয়ে সব বলে দেয়। আমার কোনো সমস্যা নেই। আমি হয়তো এ বাড়ি থেকে চলে যাব। আর কি হবে আমার? তখন নিলয় বলল, তাহলে তুমি চাও? তুমি যা আবদার করেছি আমার কাছে তো আমাকে শোনায়। আমি কিন্তু মামাকে সত্যি সত্যি বলে দেব। আমি তখন কান্না করে বললাম, আমার কপালে সুখ নেই। নীলামে আমাকে বলল, মা, আমি তোমার অভাব আমি বুঝি। তোমার কোনো ছেলে মেয়ে নাই, তাই তো? মা, তুমি আমায় অন্য রকম দৃষ্টিতে দেখো না। তুমি কি করে ভাবলে আমি এসব করব? আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি।
আমি তোমাকে মা ভেবেছি। তুমি আমার মা। আজ থেকে তুমি আমার মা। আমি জানি তোমার কোনো সন্তান নেই। আজ থেকে আমি তোমার সন্তান। নীলের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি বললাম, এখন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নেই। আরে বাবা, আমার কাছে আমাকে মা বলে ডাক। সুপ্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।